একই কাণ্ড। বন্দে মাতরম ন্যাশনাল অ্যান্থেমের আগে। ন্যাশনাল অ্যান্থেম হচ্ছে জনগণ মন অধিনায়ক জয় হে, আর তার আগে বন্দে মাতরম বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের। 3 মিনিট 10 সেকেন্ড বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ন্যাশনাল সং, 6টা স্তবক গাইতে হবে, এরকমটাই নির্দেশ। এবং তারপরে 52 সেকেন্ডের আমাদের সবার হৃদয়ের রবীন্দ্রনাথের জনগণমন। বিষয়টা হচ্ছে কেন, হঠাৎ করে কেন প্রয়োজন হলো বন্দে মাতরমকে আগে রাখার? বন্দে মাতরম আগে গাইতে হবে বা বাজাতে হবে, তারপরে জাতীয় সঙ্গীত অর্থাৎ ন্যাশনাল অ্যান্থেম গাইতে হবে বা বাজাতে হবে, এরকম নির্দেশ কেন? না, এরকম নির্দেশ কেন তার ব্যাখ্যা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক দেয়নি। শুধু নিয়মগুলো বলে দিয়েছে এবং বলা হয়েছে যে হ্যাঁ, এটা করতে হবে যে কোনো সরকারি অনুষ্ঠানে, রাজ্য সরকার হোক কেন্দ্রীয় সরকার হোক। মুশকিলটা হচ্ছে আমরা বাঙালিরা স্বাধীনতা সংগ্রামে আমরা অনেক এগিয়ে। স্বাধীনতা সংগ্রামী বাঙালি আমরা যেভাবে আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিলাম, সাহিত্যে, গানে, মাঠে ময়দানে, সমস্ত ক্ষেত্রে বিপ্লবী আমরা বাঙালি, আমরা গর্বিত। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্য আমরা গর্বিত, তেমনি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্য আমরা গর্বিত। কিন্তু বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বন্দে মাতরম, এই বন্দে মাতরম আইনজীবীদের ব্যাখ্যা যদি বলি, তারা বলছেন যে সংবিধানে মৌলিক কর্তব্য কথা 51 নম্বর ধারায় বলা আছে। এটা আগে না ওটার আগে না এটা পরে, এমন কোনো বাধ্যতামূলক বিষয়টা খুব দুর্বোধ্য। এমনকি এখানে বলা হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এবং রবীন্দ্রনাথ ঠাকুরের জনগণের সঙ্গে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের যে উদ্দেশ্য, দেশ সম্পর্কে উদ্দেশ্য, তার মূলগত স্তুতির পার্থক্য আছে। 1950 সালে সংবিধান যখন স্বীকৃত হলো, তখন এটাকে বলা হলো ন্যাশনাল অ্যান্থেম জনগণ, বন্দে মাতরমকে বলা হলো ন্যাশনাল সং। এটার আগে ওটা, ওটার পরে এটা, এরম কথা সংবিধানে কোথাও বলা নেই। সম্মান জানানোর কথা বলা হয়েছিল, এবং এটার আগে ওটার পেছনে কোনো রাজনৈতিক স্বার্থ বা ঐতিহাসিক সত্যতা বা কি কেন এর পেছনে যুক্তি, সেটা কিন্তু আমার কাছে খুব দুর্বোধ্য। আমরা যদি বলি যে রবীন্দ্রনাথ ঠাকুরের যে জনগণ মন অধিনায়ক, এই গানটা, এই যে ন্যাশনাল অ্যান্থেম, বৈচিত্র্যের মধ্যে ঐক্য তুলে ধরেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুর বৈচিত্র্যের মধ্যে ঐক্য তুলে ধরেছেন। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তিনি গোটা ভারত মাতাকে প্রণাম জানিয়েছেন। অবশ্যই দুটোই গুরুত্বপূর্ণ, এবং আমাদের কাছে, বাঙালির কাছে তো অতি গর্বের যে যাদের নাম করা হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের প্রথমে এবং তারপরে রবীন্দ্রনাথ ঠাকুর দ্বিতীয়। আমাদের কোনো আপত্তি নেই, আপত্তি একটা জায়গাতেই, হঠাৎ কেন প্রয়োজন হলো? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সাহিত্য সম্রাট, তাকে গবেষণা করা হয় কিসে? ভাষা চর্চায়, বিভিন্ন জায়গায় ভাষা চর্চায়। রবীন্দ্রনাথ ঠাকুর ভাষা চর্চা নয়, রবীন্দ্রনাথ ঠাকুর গান, সাহিত্য, উপন্যাস, কবিতা, নৃত্য। রবীন্দ্র নৃত্য ছাড়া কিন্তু নজরুল নৃত্য নেই, অতুল প্রসাদ নৃত্য নেই, রজনীকান্ত নৃত্য নেই। রবীন্দ্রনাথ ঠাকুরের নৃত্যেরও একটা ধারা রয়েছে। সবটা মিলিয়ে রবীন্দ্রনাথ ঠাকুর। কিন্তু বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় আমরা গর্বিত। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ভাষা, সাহিত্য সম্রাট কেন? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় যে সমস্ত সাহিত্য আমাদেরকে দিয়েছেন, বাঙালিকে দিয়েছেন, বাঙালির গর্বের জায়গা, সেখানে ভাষা নিয়ে বারবার চর্চা হয়। বাংলা ভাষার কি অনবদ্য প্রয়োগ। কিন্তু একটা এলিট ক্লাসের জন্য সাহিত্য প্রেমীরা বলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সবসময় একটা এলিট ক্লাস বজায় রাখার ক্ষেত্রে। কিন্তু রবি ঠাকুর আমাদের আপামর সাধারণ মানুষের মধ্যে, সবার হৃদয়ে রবীন্দ্রনাথ, চেতনাতে নজরুল, এ তো বলাই আছে। কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর যেভাবে প্রভাব বিস্তার করেন আমাদের সমাজে, এখনও যতটা প্রাসঙ্গিক রবীন্দ্রনাথ ঠাকুর প্রাসঙ্গিক, রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়েই আমরা বেশি চর্চা করি। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে নিয়ে আপামর সাধারণ মানুষ সেইভাবে চর্চা করে না, এটা বাস্তব। কারণ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ভাষা, এত বলার ব্যাখ্যার এখন সুযোগ নেই। বঙ্কিমচন্দ্রের তাহলে প্রত্যেকটা সাহিত্য নিয়ে, উপন্যাস নিয়ে একেবারে বারে বারে বলতে হয় যে ভাষা চর্চা কোন দিক থেকে।
কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর যে আপামর সাধারণ মানুষের, সেটা তো কোনো বিতর্কের জায়গায় নেই। রবীন্দ্রনাথ ঠাকুর প্রেমে, রবীন্দ্রনাথ ঠাকুর দুঃখে, রবীন্দ্রনাথ ঠাকুর আনন্দে, রবীন্দ্রনাথ ঠাকুর শোকে, রবীন্দ্রনাথ ঠাকুর একায়, রবীন্দ্রনাথ ঠাকুর সবার সঙ্গে। সুতরাং রবীন্দ্রনাথ ঠাকুর হচ্ছেন আমাদের কাছে ঠাকুরের মতোই, ঠাকুরের মতোই। যেমন আমরা হাতিয়ার করি, যেমন আমরা ধরার চেষ্টা করি অবলম্বন কিছু, আমরা যখন মনে হয় রবি ঠাকুরকে অবলম্বন করার চেষ্টা করি, সেখানে অবশ্যই আমরা গর্বিত বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রবীন্দ্রনাথ ঠাকুরের জন্য। কিন্তু কোথাও কি রবীন্দ্রনাথ ঠাকুরকে ছোট করা হচ্ছে না এক্ষেত্রে? এই প্রশ্নটা উঠছে। রবীন্দ্রনাথ ঠাকুরের জনগণের সঙ্গে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের স্তুতির মূলগত পার্থক্য আছে। 1882 সালে আনন্দমঠ, সেখানে দেশমাতৃকার উদ্দেশ্যে অর্পণ করা বন্দে মাতরম কার্যত দেশকে মায়ের মতন দেখা। 1986 সালে সুপ্রিম কোর্টে কেরলের এক ক্রিশ্চিয়ান ছাত্র গান না গেয়ে শুধু উঠে দাঁড়ানো ঘিরে মামলা হয়। সেখান থেকে মৌলিক কর্তব্য পালনে গান গাইতেই হবে এমন একটা বাধ্যতামূলক, এমন কোথাও বলা হয়নি তখন শীর্ষ আদালতে আইনজীবীদের বক্তব্য। কিন্তু এখানে রবীন্দ্রনাথ ঠাকুর দ্বিতীয় হয়ে গেলেন। কেন হলেন? দুর্বোধ্য। কেন প্রয়োজন হলো? দুর্বোধ্য। যদি এটা রাজনীতির জন্য হয়, যে 26-এর বিধানসভা নির্বাচনের আগে বাঙালি অস্মিতা উস্কে দেওয়া, বাঙালি অস্মিতায় শান দেওয়া, তাহলে সেক্ষেত্রে বলতেই হয় এটা একেবারে বিতর্কের ঊর্ধ্বে যে রবীন্দ্রনাথ ঠাকুরই হচ্ছেন আমাদের আপামর একেবারে সাধারণ মানুষের জন্য। সাধারণ মানুষ রবি ঠাকুরকে অবলম্বন হিসেবে দেখেন। বাঙালি আবেগ উস্কানোর চেষ্টা করা হয়, কেন বাঙালি সেন্টিমেন্ট, বঙ্কিমচন্দ্র, স্বাধীনতা সংগ্রাম, এইসব ইমোশনকে ভোটের স্বার্থে ব্যবহার করছে। এটা ওয়েলকাম করছি, কার্যকর হওয়ার দাবি রাখছি, অনুরোধও করছি, এবং এটাও বলে রাখছি যে পশ্চিমবঙ্গে এই সরকার কার্যকর করবে না। এখন দেখা যাক যে এটা দিয়ে আমাদের ভারতের উন্নতি কি হয়। আরএসএসের একটা প্রথম থেকেই একটা রয়েছে তাদের আদর্শ যে বন্দে মাতরমই হচ্ছে তাদের গুরুত্বপূর্ণ, তাদের কাছে সেই আরএসএসের মতবাদ চাপিয়ে দেওয়া। আসলে কি, আমি বারবার যেটা বলি, রাষ্ট্র যখন কোনো সিদ্ধান্ত নেয় সাধারণ মানুষের মতামত নেয় না, এবং এক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ। আমি এতদিন ধরে ন্যাশনাল অ্যানথেম, সেটাই আমার কাছে শীর্ষ সঙ্গীত, সেটাই আমার কাছে সব থেকে বেশি সম্মানীয়, এবং এর আগেও যাতে সাধারণ মানুষ সচেতন হন, সেই জাতীয় সঙ্গীতকে, ন্যাশনাল অ্যানথেমকে শ্রদ্ধা জানান, তার জন্য থিয়েটারে ন্যাশনাল অ্যানথেম বাজানো হতো যে কোনো শোয়ের আগে। সেক্ষেত্রে আমরা এখন অনেক সচেতন। এক্ষেত্রে আমরা জনগণ মন অধিনায়ক জয় হে, আজকে যখন গানটা বাজে, যখন বিরাট কোহলিরা যখন খেলতে নামেন তার আগে যখন বাজে, তখন টেলিভিশনের সামনে যে দর্শকরা, তারাও কিন্তু উঠে দাঁড়িয়ে সম্মান জানান। সুতরাং সেখান থেকে বাঙালিকে কোনোভাবেই বঞ্চিত করা যাবে না, বা বাঙালি কখনো ভুলবে না, এই সম্মানটা কখনো ভুলবে না। কিন্তু বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় আগে, রবীন্দ্রনাথ ঠাকুর পরে, এটা এখন কেন হলো? এটাই একটা প্রশ্ন। আর যদি বলা হয় ভোটের জন্য, বাঙালি অস্মিতা উস্কে দেওয়ার জন্য, তাহলে আবার বলছি, বাঙালি কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরকেই অবলম্বন হিসেবে দেখে। এবার একটু নিয়মগুলি একটু বলে দিই। বন্দে মাতরমের 6টি স্তবক গাইতে হবে, 3 মিনিট 10 সেকেন্ড তার ডিউরেশন, অথবা বাজাতে হবে, তা করতে হবে 3 মিনিট 10 সেকেন্ডের মধ্যে, ডিউরেশন 3 মিনিট 10 সেকেন্ডের মধ্যে। বন্দে মাতরম গাইতে হবে অথবা বাজাতে হবে রাষ্ট্রপতি দেশের উদ্দেশ্যে ভাষণ দেওয়ার আগে। আর কি কি নিয়ম রয়েছে? কোনো অনুষ্ঠানে রাষ্ট্রপতির আসা এবং যাওয়ার সময়, রাজ্যপাল অথবা উপরাজ্যপালের উপস্থিত থাকা কোনো অনুষ্ঠানে এইভাবেই বাজাতে হবে, অর্থাৎ 3 মিনিট 10 সেকেন্ড, তার সঙ্গে 52 সেকেন্ড জনগণ। যখন প্যারেডে জাতীয় পতাকা আনা হবে তখন 3 মিনিট 10 সেকেন্ড বন্দে মাতরম, তারপরে জনগণমন। প্যারেড ছাড়া কোনো সরকারি অনুষ্ঠানে যখন জাতীয় পতাকা উত্তোলন করা হবে তখন বন্দে মাতরম গাইতে হবে অথবা বাজাতে হবে। জাতীয় সঙ্গীতের মতো বন্দে মাতরমের ক্ষেত্রেও এবার উঠে দাঁড়াতে হবে। নির্দেশিকায় এও বলা হয়েছে জনগণমন বন্দে মাতরম, এই দুই যেখানে গাইতে হবে বা বাজাতে হবে, সেখানে আগে চলবে জাতীয় স্তোত্র, ন্যাশনাল সং বন্দে মাতরম,
এবং তারপরে জাতীয় সঙ্গীত ন্যাশনাল অ্যানথেম জনগণ মন। এই হচ্ছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের নির্দেশিকা, চালু হয়ে গেল, কিন্তু কারণ কি সেটাই এখনো পর্যন্ত বোঝা গেল না। অদ্ভুত।